ভ্রমণ সাথে মিতা চ্যানেলে আমি মিতা আপনাদের সকলকে জানাই স্বাগত। হৃদয়ের প্রসারতা ও মনের গতি আনে ভ্রমণ। তাই চেনা ব্যস্ত জীবনের বাইরে গিয়ে একটু বেরিয়ে পড়া, পাহাড়ের নিস্তব্ধতাকে সাক্ষী রেখে নিজেদের একটু উজ্জীবিত করতে আমাদের নেপাল ভ্রমণ। চলুন আজ আপনাদের নিয়ে যাই নেপাল। বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র। দেশটি অপূর্ব সুন্দর, অনেক ভারতীয়দের প্রিয় ভ্রমণস্থান এটি। শুনতে মজার লাগলেও অনেক ভারতীয় পর্যটকেরই আমার মতো বিদেশ ভ্রমণ শুরু হয় নেপাল দিয়ে। এখানে প্রবেশ করতে কোনো ভিসার প্রয়োজন হয় না। পকেট গরম থাকলে বিমানে করে নেপাল পৌঁছে যান। কলকাতা থেকে সরাসরি কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছে যান। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত নেপাল ভ্রমণের সেরা সময়। আমরা গিয়েছিলাম ডিসেম্বরে। হাওড়া থেকে দুপুর 3:50 13021 মিথিলা এক্সপ্রেস করে প্রথমে পৌঁছে যাই বিহারের রক্সলে, তারপর বাসে করে নেপালের বীরগঞ্জে। তারপর আমরা পুরো ট্যুরটাই বাসে করে করি। প্রথমে আমাদের গন্তব্য ছিল নেপালের চিতওয়ান জাতীয় উদ্যান। আমাদের তার কিছু ভ্রমণ করার মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরলাম। চিতওয়ান জাতীয় উদ্যান হলো নেপালের প্রথম সংরক্ষিত এলাকা। এখানে গন্ডার, বাঘ, ঘড়িয়াল, চিতল, বন্য হাতি, পাখি, সরীসৃপ এবং জলের প্রাণী দেখা যায়। আপনারা আমাদের ক্যামেরা বন্দি করা চিতওয়ান জাতীয় উদ্যানের কিছু প্রাকৃতিক দৃশ্য অনুভব করুন। এই চিতওয়ান জাতীয় উদ্যান রাজপরিবারের জন্য পূর্বের শিকারের জায়গা ছিল। এটি সমৃদ্ধ বাস্তুতন্ত্রের মরুভূমি। তার সাথে সাথে দেখে নিন চিতওয়ান জাতীয় উদ্যানের 20,000 লেক। হিন্দু এবং বৌদ্ধ ধর্মের এক অসাধারণ মেলবন্ধনের সাক্ষী আমাদের প্রতিবেশী দেশ হিমালয় কন্যা নেপাল। চিতওয়ানের পরের গন্তব্যস্থল কাঠমান্ডু উপত্যকার একটি বিখ্যাত দর্শনীয় স্থান নাগারকোট। এটি নেপালের মনোরম স্থানগুলোর মধ্যে একটি। এটি এভারেস্ট পর্বত সহ হিমালয়ে সূর্যোদয়ের জন্য বিখ্যাত। এছাড়া পূর্ব হিমালয়ের অন্যান্য পর্বত চূড়াগুলির জন্যও বিখ্যাত। নেপালের 13টি হিমালয়ের পর্বতশ্রেণীর মধ্যে 8টি হিমালয় পর্বতশ্রেণীর দৃশ্য এই নাগারকোট থেকে দেখা যায়। এইগুলো হলো অন্নপূর্ণা, মানাসলু, গণেশ, ল্যাংটাং, জুগাল, রোলওয়ালিং, মহালাঙ্গুর ও নুম্বুর। নাগারকোট আন্তর্জাতিক শৈলশহর হিসাবে জনপ্রিয় হওয়ার আগে এটি রাজপরিবারের গ্রীষ্মকালীন আবাসস্থল ছিল। এই হিমালয় পর্বতের দৃশ্য যে কোনো প্রকৃতি প্রেমিককে মুগ্ধ করবেই করবে। পরের গন্তব্যস্থল আমাদের নেপালের বিখ্যাত ভক্তপুর দরবার স্কয়ার। নেপালের ভক্তপুরে অবস্থিত এটি কাঠমান্ডুর 3টে দরবার স্কয়ারের একটি। এটি একটি প্রাক্তন রাজপ্রাসাদ কমপ্লেক্স। নেপালে মল্ল রাজারা 1400 থেকে 1500 শতাব্দী পর্যন্ত রাজত্ব করতেন। এই স্কয়ারটি ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। 1934 সালে
ও 2015 সালের পরপর ভূমিকম্পের ক্ষতির কারণে ব্যাপক সংস্কারের কাজ চলছে। এটা বর্তমানে রয়্যাল প্যালেস হিসাবে ব্যবহার করা হয়। এখানে পশ্চিম প্রান্ত থেকে শুরু করে চত্বরে অবস্থিত প্রাসাদ, মন্দির এবং অন্যান্য ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, সরকারি অফিস, স্কুল, ব্যক্তিগত বাড়ি ও উঠোন রয়েছে, যা সবই ঐতিহ্যবাহী নেপালের স্থাপত্যের নির্মিত। এখানে প্রবেশ করতে আমাদের 500 টাকা করে টিকিট কাটতে হয়েছে। আমরা প্রায় 1 ঘন্টা সময় এখানে কাটিয়েছিলাম। সকাল সকাল গেলে বেশ ফাঁকাই থাকে। আধুনিক পোশাকে অভ্যস্ত হলেও শরীর ঢাকা পোশাকই তারা পছন্দ করেন। এরপরে যাই বুদ্ধা নীলকণ্ঠ মন্দিরে। নেপালের বিখ্যাত জায়গা থামেল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এখানে আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো জলের উপর শায়িত আছে ভগবান বিষ্ণুর একটি দেবতা, বিশালাকার কালো রঙের 16 ফুট ব্যাসল্ট পাথরে নির্মিত মূর্তি। তিনি সুদর্শন চক্র, গদা, একটি শঙ্খ এবং 4 হাতে একটি করে রত্ন ধারণ করেন। এটি হিন্দুদের কাছে নারায়ণ মন্দির নামে পরিচিত এবং বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে বুদ্ধা নীলকণ্ঠ শব্দটি অর্থ নীল গলা বুদ্ধ। পরের গন্তব্য চলুন স্বয়ম্ভূনাথ টেম্পল। কাঠমান্ডু শহরের পশ্চিমে কাঠমান্ডু উপত্যকার একটি টিলার চূড়ার উপর অবস্থিত প্রাচীন বৌদ্ধ ধর্মীয় কমপ্লেক্স। এরপর চলুন বৌদ্ধনাথ স্তূপা, কাঠমান্ডুর অন্যতম দর্শনীয় স্থান, ইউনেস্কো দ্বারা স্বীকৃত। এই স্থানটি ভক্তপুর দরবার থেকে এটি 11 কিলোমিটার দূরে অবস্থিত। এই স্তূপের বিশাল মণ্ডলাকারের জন্য নেপালের বৃহত্তম স্তূপগুলির মধ্যে একটি। এবার যাব পাহাড়ের চূড়ায় অবস্থিত মনোকামনা মন্দিরে। এখানে ভক্তি ভরে ডাকলে দেবী ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে 140 কিলোমিটার পশ্চিমে গোর্খা জেলার 1302 মিটার উচ্চতায় পাহাড়ের গায়ে অবস্থিত। এখানে দেবী ভগবতী, দুর্গা ও কালীর মিশ্র রূপে পূজিত হন। 1700 শতকের পুরনো এই মন্দির। এখানে কেবল কারে যেতে হয়। 2.8 কিলোমিটার রাস্তা এই কেবল কারে যেতে হয়। পরের গন্তব্য নেপালের পশুপতিনাথ মন্দির। দেশের জাতীয় দেবতা এই পশুপতিনাথের আবাসস্থল, নেপালের পবিত্রতম স্থান। এই পশুপতিনাথজি পশুদের রক্ষাকর্তা রূপে শিবের প্রতি উৎসর্গীকৃত। এটি নেপালে কাঠমান্ডুতে বাগমতী নদীর তীরে অবস্থিত। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং 240 হেক্টর জায়গার উপর নির্মিত। এতে 518টি ছোট বড় মন্দির রয়েছে। কথিত আছে কেদারনাথ দর্শন সফল হয় নেপালে পশুপতিনাথ দর্শনের সঙ্গে। নেপালে পশুপতিনাথের সঙ্গে উত্তরাখণ্ডের কেদারনাথের বিশেষ সম্পর্ক আছে। পশুপতিনাথ দর্শনের যোগ্যতা অর্জনের জন্য বাবা কেদারনাথ দর্শন করা অপরিহার্য বলে মনে করা হয়। ভগবান শিব কেদারনাথে মহিষের পশ্চাৎদেশের আকারে ও পশুপতিনাথে মহিষের মুখের আকারে পূজিত হন।
কিংবদন্তি অনুসারে মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের প্রিয়জনের রক্ত ঝরতে দেখে ভগবান শিব অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। এরপর পাণ্ডবরা শিবের কাছে ক্ষমা প্রার্থনা করতে কাশীতে পৌঁছান, কিন্তু শিব সেখান থেকে অদৃশ্য হয়ে কেদারনাথ ধামে চলে যান। পাণ্ডবরা শিবের দর্শনের উদ্দেশ্যে তার পিছু নিয়ে কেদারনাথে পৌঁছালে ভগবান মহিষের রূপ ধারণ করেন। পাণ্ডবরা যখন শিবকে চিনতে পেরেছিলেন তখন মহিষরূপী শিব পৃথিবীতে মিশে যেতে শুরু করেছিলেন। এদিকে ভীম মহিষের আকারে শিবকে ধরে আনতে চেষ্টা করেন। এই সময় তার মুখটি পশুপতিনাথ ধামে ও তার পশ্চাৎভাগ কেদারনাথ ধামে রয়ে গিয়েছিল। তখন থেকে কেদারনাথে পশ্চাৎভাগ ও পশুপতিনাথে মুখের অংশটি পূজিত হয়। এবার চলুন নেপালের প্রসিদ্ধ স্থান পোখরায় যায়। কাঠমান্ডু নেপালের রাজধানী হলো পোখরা, এদেশে পর্যটন রাজধানী। পোখরা সেরা আকর্ষণ ফেওয়া লেক। শহরের ফেওয়া লেকে বোটিং করা ও অন্নপূর্ণা পাহাড়ে রেঞ্জগুলো যে কোনো প্রকৃতিপ্রেমিককে মুগ্ধ করবেই করবে। নেপালের দ্বিতীয় বৃহত্তম হ্রদ এটি। এই হ্রদ পরিদর্শন করা লোকেদের জন্য কাছাকাছি আরেকটি আকর্ষণীয় স্থল হলো তালবারাহি মন্দির। এরপর আমরা যাই ডেভিস ফলস দেখতে। এই জলপ্রপাত হলো একটি জলপ্রপাত যেটা নেপালের কাস্কি জেলার পোখরায় অবস্থিত। জল তলদেশে পৌঁছাবার পর একটি সুড়ঙ্গ তৈরি করে। এই সুড়ঙ্গটি প্রায় 500 ফুট লম্বা এবং ভূপৃষ্ঠ থেকে 100 ফুট নিচে চলে গেছে। 1961 সালে 31শে জুলাই এক সুইস দম্পতি সাঁতার কাটতে গিয়েছিলেন, কিন্তু উপচে পড়া জলের কারণে মহিলাটি একটি গর্তে ডুবে যায়। 3 দিন পর ফুসরা নদীতে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তার বাবা তার মেয়ের নাম অনুসারে এর নামকরণ ডেভিস ফলস রাখতে চেয়েছিলেন, কিন্তু পরে তিনি ডেভিড ফলস রাখেন। এর নেপালি নাম পাতালের ছাঙ্গ, যার আক্ষরিক অর্থ পাতালের জলপ্রপাত। এটি নেপালের সবচেয়ে দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসার পর জল গুপ্তেশ্বর মহাদেব গুহার মধ্য দিয়ে প্রবাহিত হয়। ফেওয়া লেক বাঁধ হলো এই জলপ্রপাতের উৎস। এই গুহাটির একটি জটিল নকশা রয়েছে এবং মানুষ এমনকি গুহার ভেতরে পথটিও ভুলে যায়। এটি সেই ফেওয়া লেক। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তালবারাহি মন্দির। এটা পোখরার অবস্থিত বিন্দুবাসিনী টেম্পল। এখানে দেবী ভগবতী রূপে পূজিত হন। আর বন্ধুরা, নেপালে এসেছেন, রয়্যাল ক্যাসিনো ঘুরবেন না? অবশ্যই রয়্যাল ক্যাসিনো ঘুরবেন। আর পকেটে রেস্ট থাকলে আনন্দ করার জন্য এর ভিতরে গেমও খেলতে পারে। আমরা এই ক্যাসিনোর ভেতরে গিয়েছিলাম ও গেমও খেলেছি। ভেতরে খাবারের বেশ এলাহি আয়োজন, বেশ উপভোগ করেছি। তাহলে বন্ধুরা, আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ অনুরোধ রইল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার। নমস্কার।